প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথম পর্বের মেকাট্রনিক্স এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উদ্দেশ্যেই আজকের এই ক্লাস। প্রথমেই সাবজেক্ট এবং আমার পরিচয় দেই। যে বিষয়ে আমরা ক্লাস শুরু করব সেইটি হচ্ছে সোশ্যাল সায়েন্স, অর্থাৎ সামাজিক বিজ্ঞান। বিষয় কোড 65811। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রথমেই বলি যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে পলিটেকনিকে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো। আমার কাছে মনে হয় অনেক বেশি সৌভাগ্যবান তোমরা, কারণ সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তনে বা আন্তর্জাতিক পর্যায়ের সাথে যদি তাল মিলিয়ে চলার কথা বলি, সেক্ষেত্রে কারিগরি শিক্ষার বিকল্প কোনোভাবেই আধুনিক যুগে এসে আমরা চিন্তা করতে পারি না। অর্থাৎ কারিগরি শিক্ষার মাধ্যমেই মূলত আধুনিক রাষ্ট্র এবং সমাজ বা রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। তো এই ক্ষেত্রে তোমরা কারিগরি শিক্ষা গ্রহণের অংশ হিসেবে রাজশাহী পলিটেকনিকে ভর্তি হয়েছে, এই জন্য রাজশাহী পলিটেকনিকের পক্ষ থেকে আমি তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবার আগে একটা বিষয় বলা প্রয়োজন, যে তোমাদের অনেকেরই মনে হতে পারে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ভর্তি হয়েছি, তো এইখানে সামাজিক বিজ্ঞানের মতো একটি বিষয় আমাদের সিলেবাসভুক্ত করা হয়েছে কেন? এইটার সপক্ষে খুব সহজে যদি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি, সেইটা হচ্ছে যে সমাজ কি আসলে? সমাজ বলতে আমরা বলি যে পরস্পর সংঘবদ্ধ মানুষের সহ অবস্থান, এবং আমরা কথায় কথায় প্রায় বলি মানুষ সামাজিক জীব, মানুষ সমাজে বসবাস করে, সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। এটি যথার্থই। আমরা দেখি যে পেশাগত দিক দিয়ে মানুষের সাথে মানুষের পার্থক্য বিদ্যমান, অর্থাৎ এক একজন এক এক পেশার সাথে জড়িত। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ দিনমজুর। অর্থাৎ পেশাগত দিক দিয়ে মানুষের সাথে মানুষের পার্থক্য রয়েছে। তবে এই কথা অনস্বীকার্য, বা এই কথা আমাদের সবাইকে মানতে হবে, যে এক একজন এক এক পেশার সাথে জড়িত থাকলে মানুষের সামাজিক জীবন সবার ক্ষেত্রেই কিন্তু একই রকম। অর্থাৎ আমরা যারা চাকরি করি আমাদেরও পরিবার আছে, আমরা যারা ব্যবসা বাণিজ্য করি আমাদেরও পরিবার আছে, আমরা যারা দিনমজুরের কাজ করি আমাদেরও পরিবার আছে। সুতরাং সামাজিক জীবনটা যেহেতু সবার ক্ষেত্রেই সার্বজনীন, তাহলে এতটুকু আমরা নিঃসন্দেহে বলতে পারি যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা অধ্যয়ন করছি আমরাও কিন্তু সমাজের সদস্য, আমরাও সামাজিক জীব, তাই নয় কি? তাহলে নিঃসন্দেহে সমাজের অন্যান্য পেশাজীবী শ্রেণীর লোকজন যারা আছেন তাদের যদি সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখার প্রয়োজন হয়, নিঃসন্দেহে আমরা যারা কারিগরি শিক্ষায় অধ্যয়ন করছি আমাদেরও এই সমাজ সম্পর্কে একটি পরিষ্কার এবং স্বচ্ছ ধারণা রাখার প্রয়োজন আছে। তো মূলত এই উদ্দেশ্যেই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলেও অবশ্যই আমাদেরও সামাজিক বিজ্ঞান
পড়ার বা সামাজিক বিজ্ঞানের জ্ঞানগুলো অর্জন করার প্রয়োজন আছে। তা আসলে সামাজিক বিজ্ঞান বলতে গেলে কিন্তু এককভাবে কোনো বিষয়কে বোঝায় না। মূলত সামাজিক বিজ্ঞান হচ্ছে বেশ কিছু বিষয়ের সমষ্টি, যার মধ্যে পৌরবিজ্ঞান একটা, রাষ্ট্রবিজ্ঞান আরেকটা, সমাজবিজ্ঞান হতে পারে, অর্থনীতি হতে পারে, ইত্যাদি। অর্থাৎ আমরা জানি যে মানুষ সামাজিক জীব। সামাজিক বিজ্ঞানের মূল লক্ষ্যটাই হচ্ছে সমাজে যে মানুষ হিসেবে আমরা বসবাস করি, আমাদের বিভিন্ন প্রয়োজন হতে পারে, চাহিদা হতে পারে, বা অন্যান্য যাবতীয় সমস্যার বিজ্ঞানসম্মত একটা সমাধান বা সমাধানের জন্য যে বিষয়গুলো আমাদেরকে সর্বনিয়ত সাহায্য সহযোগিতা করবে, সেগুলোকে আমরা সামাজিক বিজ্ঞান হিসেবে বুঝতে পারি। তো আজকে আমরা আসলে এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন। বাংলাদেশ সহ গোটা বিশ্বের করোনা পরিস্থিতির কারণে হয়তো বা আমাদের যে প্রচলিত মাধ্যম ফেস টু ফেস বা ফিজিক্যালি উপস্থিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বা শ্রেণীকক্ষে পাঠদানের যে বিষয়টি ছিল, সেইটি হয়তো বা আমরা নিতে পারছি না। এই জন্য আমরা আসলে খুব উভয় পক্ষেই আমরা মনে করি যে এইটা একটা বড় ধরনের আমাদের কি বলবো, কিছুটা দুর্ভাগ্য তো বটেই। আমরা আশা করি যে এই পরিস্থিতির উত্তরণ হলে, অর্থাৎ করোনা পরিস্থিতির উত্তরণ হলে হয়তো আমরা আবারও আগের ফেস টু ফেস যে পাঠদানের বিষয়টি আছে সেখানে হয়তো আমরা ইনশাল্লাহ যেতে পারবো। তা আপাতত আমাদের হয়তো এই অনলাইন মাধ্যমেই ক্লাসগুলো নিতে হচ্ছে। তা আমরা আজকে খুব প্রাথমিকভাবে পৌরবিজ্ঞান এর পরিধির বিষয়টা এবং এইটা আসলে আমরা কেন পড়ব, এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আমরা একটু আলোচনা করব। আসলে পৌরবিজ্ঞান মূলত হচ্ছে নাগরিকের সাথে সংশ্লিষ্ট বিষয়ের আলোচনা। আমরা যদি খুব অল্প কথায় বলার চেষ্টা করি, অর্থাৎ নাগরিকের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো, এগুলোই হচ্ছে পৌরবিজ্ঞানের আলোচনার বিষয়। আর পৌরবিজ্ঞানের পরিধির ক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলোকে একটু দেখি, তাহলে হয়তো আমরা বলতে পারি যে এখানে নাগরিকের দায়িত্ব বা কর্তব্যের একটি বিষয় থাকে, রাষ্ট্রের বিষয় থাকবে, সরকার ও নাগরিকের যে একটি সম্পর্ক সেই বিষয়গুলো থাকবে, এদের কার্যাবলী থাকবে, আইন থাকবে, সংবিধান থাকবে, নির্বাচন থাকবে, রাজনৈতিক দল ও স্বাধীনতা, জাতীয়, এই রকম বিষয়গুলো পৌরবিজ্ঞানের পরিধির মধ্যে আলোচনা করা হয়। তো আমরা যেহেতু বললাম যে পৌরবিজ্ঞানের মূল আলোচনার বিষয় হচ্ছে নাগরিক এবং নাগরিকের সাথে সংশ্লিষ্ট বিষয়ের আলোচনা, সুতরাং আমরা নাগরিকের অস্তিত্ব যখন চিন্তা করি তখন আসলেই আমরা রাষ্ট্রের বিষয়টা পেয়ে যাই, তাই নয় কি? অর্থাৎ রাষ্ট্রের কনসেপ্ট আমাদের সামনে চলে আসবে আমরা যদি নাগরিক হিসেবে আমাদের অবস্থানটা চিন্তা করি। আসলে নাগরিক হিসেবে আমরা কোথায় বসবাস করি? রাষ্ট্রের মধ্যে, তাই না? আচ্ছা, যখন আমরা তাহলে নাগরিক এই কনসেপ্টের পরপরই রাষ্ট্রের বিষয়টা আমাদের সামনে চলে আসছে। যখন আমরা রাষ্ট্রের কথা বলি তখন নিঃসন্দেহে আমরা দেখি যে রাষ্ট্র পরিচালনার দায়ী দায়িত্ব মূলত যাদের উপর থাকে তাদেরকে আমরা সরকার হিসেবে জানি। তাহলে সরকারের বিষয়টা আমাদের এখানে চলে আসছে। যখন আমরা সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে দেখি তখন আমরা দেখি যে সরকার বিভিন্ন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। এই আইনগুলো সরকারের পক্ষ থেকে মূলত পরিচালনা করা হয় কাদের জন্য? নাগরিকদের জন্য।
তার মানে এক্ষেত্রে সরকার এবং নাগরিকের সরাসরি একটা সম্পর্কের বিষয় আমাদের সামনে চলে আসছে। আমরা রাষ্ট্র কনসেপ্টটা যখন চিন্তা করি তখন অনেক বিষয়ের মধ্যে আমরা এইটা দেখি যে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব যাদের তাদেরকে আমরা সরকার বলছি, তাই না? তো সরকার তো একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন, তাই না? আমাদের বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের দেশের সরকার নির্বাচিত হন 5 বছরের জন্য, তাহলে পৌরবিজ্ঞানের পরিধি নিয়ে আমরা কথা বলতে গিয়ে দেখছি যে সরকারের কথা যখন আমরা বললাম তাহলে নির্দিষ্ট সময় অন্তর যে একটি রাষ্ট্রের নির্বাচনী প্রক্রিয়া, তাহলে নির্বাচনের বিষয়টাও চলে আসছে, তাই না? নিঃসন্দেহে সংবিধানের কথা তো বলতেই হবে, কারণ সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার দলিল, তাই না? অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যাবতীয় বিষয়বস্তু যেখানে উল্লেখ করা থাকে বা যেখানে লিপিবদ্ধ অবস্থায় থাকে সেইটাই হচ্ছে সংবিধান। সুতরাং খুব অল্প কথায় আমরা একটু প্রাথমিক ধারণা দেওয়ার যদি চেষ্টা করি যে পৌরবিজ্ঞানের পরিধির মধ্যে, তাহলে আমরা দেখছি অবশ্যই নাগরিক, পৌরবিজ্ঞানের আলোচনা যেহেতু আমরা বললাম নাগরিকের সাথে সংশ্লিষ্ট বিষয়ের আলোচনা, সুতরাং নাগরিক, নাগরিক থেকে আমরা দেখছি নাগরিকের অবস্থান রাষ্ট্র, রাষ্ট্র থেকে আমরা দেখছি যে রাষ্ট্রের মধ্যে সরকারের অস্তিত্ব থাকে, সরকার নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয় অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া, যে নিয়ম নীতি বা আইন অনুযায়ী একটি রাষ্ট্র পরিচালনা করা হয় সংবিধান, রাষ্ট্রের মধ্যে অবশ্যই যখন আমরা সরকারের কথা বললাম তখন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে। তাহলে এই বিষয়গুলোকে আমরা খুব সহজেই দেখছি যে সবগুলো পৌর বিজ্ঞানের পরিধি বা এর আওতাভুক্ত হয়ে যাচ্ছে। তাহলে পৌর বিজ্ঞানের পরিধির মধ্যে কি ধরনের বা কোন ধরনের বিষয়গুলো থাকতে পারে সেইটা সম্পর্কে হয়তো বা প্রাথমিক হলেও কিছু ধারণা হয়তো বা আমাদের হওয়ার কথা এখন। আচ্ছা, এরপরে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব যে আসলে পৌর বিজ্ঞান আমরা কেন পড়ব বা এটা আমাদের পড়ার প্রয়োজনটা কতটুকু। তো এখানে আমরা যদি বিষয়টাকে এইভাবে চিন্তা করি যে আসলে অনেকগুলো উদ্দেশ্যে আমাদের পৌরবিজ্ঞান জানার বা পড়ার প্রয়োজন আছে। এর মধ্যে একটা হতে পারে নাগরিকদের সামাজিক এবং রাষ্ট্রীয় বিষয়ে পরিপূর্ণ জ্ঞান লাভ। আচ্ছা, সামাজিক বিষয় তো আমরা বলছি আমাদের সমাজের বিষয়গুলো, পরিবার হতে পারে, সমাজ হতে পারে, নৈতিকতা হতে পারে, মূল্যবোধ হতে পারে, এরকম বিষয়গুলোকে হয়তো আমরা সামাজিক বিজ্ঞান হিসেবে উল্লেখ করছি। আর রাষ্ট্রীয় বিষয় কি? রাষ্ট্রীয় বিষয়গুলো আমরা বললাম সরকার, আইন হতে পারে, সংবিধান, নির্বাচন, রাজনৈতিক দল, জনমত, জাতীয়তা ইত্যাদি বিষয়গুলো। এখন এই সামাজিক এবং রাষ্ট্রীয় বিষয়গুলো সম্পর্কে পৌরবিজ্ঞান বিস্তারিতভাবে আলোচনা করে। এই বিষয়গুলো সম্পর্কে যখন আমরা পৌরবিজ্ঞানের আলোচনায় এই বিষয়গুলোকে আমরা দেখব বা বোঝার চেষ্টা করব, তখনই আসলে আমরা বুঝতে পারবো যে নাগরিক হিসেবে আমাদের সামাজিক দায় দায়িত্ব বা কর্মকাণ্ড কি ধরনের হওয়া উচিত, একই সাথে রাষ্ট্রীয় বিষয়গুলো আমাদের কেমন হবে। এবং একই সাথে আমরা যদি বলি আমরা এইটাও জানতে পারবো যে সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে যে নেতিবাচক বিষয়গুলো আছে সেগুলো আমাদেরকে পরিহার করতে হবে। অর্থাৎ আমরা সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে কোন বিষয়গুলো করতে পারবো, একই সাথে এইটাও কিন্তু পৌরবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা এই ধারণাগুলো পাই যে আসলে কোন কাজগুলো সামাজিক বা রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ
তাই না? কোন কাজগুলো করলে সমাজ বা রাষ্ট্রের পরিপ্রেক্ষিতে আহ, আইন লঙ্ঘনের মতো কাজ হবে বা অপরাধ হিসেবে বিবেচিত হবে। সুতরাং আহ, সামাজিক এবং রাষ্ট্রীয় বিষয়গুলো সম্পর্কে ধারণা নেয়ার জন্য আমাদের পৌরবিজ্ঞান পড়ার প্রয়োজন আছে। এরপরে যদি আমরা বলি যে পৌরবিজ্ঞান পাঠের দ্বারা আমাদের রাষ্ট্রের কিছু বিমূর্ত ধারণা আছে, তাই না? এটা রাষ্ট্রের হতে পারে, সমাজের ক্ষেত্রেও হতে পারে, যে এই বিমূর্ত ধারণাগুলো সম্পর্কেও আমরা জ্ঞান লাভ করতে পারি। যেমন নির্বাচন হতে পারে, আইন হতে পারে, মূল্যবোধ হতে পারে, নৈতিকতা হতে পারে। এরকম কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে পৌরবিজ্ঞান আমাদেরকে ধারণা দিবে। এর বাইরে যদি আমরা বলি যে দৃষ্টিভঙ্গির পরিবর্তনে পৌরবিজ্ঞান পড়ার প্রয়োজন আছে। অর্থাৎ আমরা আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখি যে বিভিন্ন ধরনের কুসংস্কার থাকে। পৌরবিজ্ঞান পাঠের মাধ্যমে মানুষের মন থেকে এই সংকীর্ণতা দূর হয়, যা আধুনিক রাষ্ট্র বা সমাজ গঠনের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এছাড়াও গণতান্ত্রিক মূল্যবোধ তৈরির ক্ষেত্রে পৌরবিজ্ঞানের অসামান্য একটি অবদান আছে। যেমন গণতান্ত্রিক মূল্যবোধ বা পরিবেশ বলতে আমরা যেটা বুঝি যে এখানে আসলে প্রত্যেকেই সমানভাবে পার্টিসিপেট করতে পারবে, কথা বলতে পারবে, নিজের মতামত ব্যক্ত করতে পারবে, তাই না? এইটাকেই আমরা খুব সহজ কথায় যদি বলি যে গণতান্ত্রিক মূল্যবোধ, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা ইত্যাদি। আসলে পৌরবিজ্ঞান পাঠের মাধ্যমে আহ, আহ, নাগরিক হিসেবে আমাদের মধ্যে এই গণতান্ত্রিক মূল্যবোধটা তৈরি হয়। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা শুধুমাত্র নিজের মতামত ব্যক্ত করলাম, কিন্তু অন্যদের কথা আমরা শুনলাম না বা তাদের মতামত ব্যক্ত করার সুযোগ দিলাম না, বা এই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে বিকশিত হলো না, সেইটা মনে হয় সমাজের সচেতন মানুষ বলি বা রাষ্ট্রের একজন আদর্শ নাগরিক বলি এইটার সাথে মনে হয় সামঞ্জস্যপূর্ণ হয় না এই বিষয়টা। এই জন্য পৌরবিজ্ঞান পাঠের মাধ্যমে আসলে নিজের মতামতের পাশাপাশি অন্যরা যে মতামত থাকতে পারে বা অন্যদের মতামতের যে গুরুত্ব থাকতে পারে সেই বিষয়গুলোটাও আমাদের মধ্যে তৈরি হয়। একই সাথে এরকম আরো কিছু বিষয় আমরা বলতে পারি, যেটা হচ্ছে যে সুনাগরিক হিসেবে নিজেদের তৈরি করার জন্যও পৌরবিজ্ঞানের গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, নাগরিক হিসেবে আমরা আমাদের অবস্থান যখন চিন্তা করি তখন আমরা বলি যে রাষ্ট্রের আসলে যারা স্থায়ী বাসিন্দা, তাই না, যারা স্থায়ীভাবে বসবাস করে তারাই নাগরিক। তো সেই অর্থে আমরা সবাই নাগরিক, আমরা সবাই বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করছি, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। কিন্তু যখন একটি বিশেষণ যোগ করি যে সুনাগরিক, তখন আমার মনে হয় এই প্রত্যয়টার মধ্যে কিছুটা গুণগত পরিবর্তন চলে আসছে, তাই না? যেহেতু সুনাগরিক কথা, নাগরিকের সাথে একটি বিশেষণ যোগ করছি আমরা, সুনাগরিক। তা এখন দেখো, নাগরিক সবাই আমরা যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করি, কিন্তু সুনাগরিক কি সবাই? সুনাগরিক যদি আমরা বলি যে কেউ সুনাগরিক বা আমি সুনাগরিক, তাহলে আমার মনে হয় এইখানে রাষ্ট্রের আইন, নিয়ম, রাষ্ট্রের অনুশাসন, রাষ্ট্রের শাসন পদ্ধতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্র থেকে যে বিষয়গুলো আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে যে আমরা কোন কাজগুলো করব, কোন কাজগুলো করব না,
এই বিষয়গুলোর প্রতি যথাযথভাবে সম্মান প্রদর্শন করাটাই হতে পারে সুনাগরিকের একটা অন্যতম প্রধান দিক। সেই হিসেবে আমরা যদি বলি যে নিঃসন্দেহে একটি রাষ্ট্রের সফলতার পিছনে সুনাগরিকদের ভূমিকা সবচেয়ে বেশি। অর্থাৎ আমরা যদি বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকাই, যে রাষ্ট্রগুলো যত বেশি সুশৃঙ্খল বা যত বেশি উন্নত, নিঃসন্দেহে আমরা বলতে পারি যে সেই রাষ্ট্রগুলোর নাগরিকরা তত বেশি সচেতন, অর্থাৎ সেই রাষ্ট্রের তত বেশি সুনাগরিক আছে। আবার বহির্বিশ্বের দিকে তাকালে আমরা এও দেখতে পাই যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নানা ধরনের সমস্যা বিদ্যমান। এই ক্ষেত্রে মনে হয় ওই কথাটাই আমরা বিপরীত দিক থেকে চিন্তা করি যে রাষ্ট্রগুলোর পিছনে বা এই রাষ্ট্রগুলোর ক্ষেত্রে সুনাগরিকের একটা সংকট রয়েছে। সুতরাং সুনাগরিক বা সুনাগরিক তৈরি করার একটা গুরুত্বপূর্ণ দিক হতে পারে পৌরবিজ্ঞান। অর্থাৎ পৌরবিজ্ঞানের মাধ্যমে আমরা এই সুনাগরিকের যে কনসেপ্টটি সেইটি ডেভেলপ করতে পারি। একই সাথে বিভিন্ন ধরনের সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, বিভিন্ন ধরনের যে সমস্যা একটি রাষ্ট্রের মধ্যে বিদ্যমান থাকে তার সমাধানের ক্ষেত্রেও নিঃসন্দেহে পৌরবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অর্থাৎ আমাদের পৌরবিজ্ঞানের জ্ঞানগুলো যদি থাকে আমাদের মধ্যে, তাহলে আমরা এই রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হতে পারে এগুলো আমরা গণতান্ত্রিক পরিবেশে একে অপরের মতামতকে মূল্যায়নের মধ্য দিয়ে এই সমস্যাগুলোর আমরা সমাধান করতে সক্ষম হব। সুতরাং সামাজিক ক্ষেত্রে বলি, অর্থনৈতিক ক্ষেত্রে বলি বা রাজনৈতিক ক্ষেত্রে বলি, পৌরবিজ্ঞানের জ্ঞান যদি আমাদের মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে এসব ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হবে বা হতে পারে একটি রাষ্ট্রের মধ্যে, সেগুলো সমাধানের ক্ষেত্রে নাগরিক হিসেবে আমাদের কাছ থেকে যে ধরনের আচরণ প্রত্যাশা করা হয় আমরা হয়তো বা সেই ধরনের আচরণের বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হব। আমরা বলছি কোন ক্ষেত্রে এটা সক্ষম হব আমরা, যদি আমাদের মধ্যে পৌরবিজ্ঞানের ধারণা থাকে, পৌরবিজ্ঞানের জ্ঞান থাকে। এই জন্যই পৌরবিজ্ঞানের পেছনে বা পৌরবিজ্ঞান পড়ার পেছনে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি। সুতরাং কারিগরি শিক্ষায় বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে অন্যান্য যতগুলো বিষয়ে আমরা পড়বো এখানে বা যতগুলো বিষয় আমাদের আছে, এই সকল বিষয়গুলোর সাথে তাল মিলিয়ে চলেই আমরা যে কারিগরি শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য এইটা আমরা অর্জনের মধ্যে দিয়ে নিজেদেরকে সমাজ সচেতন বা রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীতে অনেক কথা হবে তোমাদের সাথে, অনেক বিষয়ে কথা হবে। আমরা একেবারে শুরুর দিনে অনেক বেশি কথা বলে ফেললাম। আমার মনে হয় এইভাবে না বলে আমরা একটু প্রাথমিক বিষয়গুলো দিয়ে আমাদের এই প্রথম পর্বের বিশেষ করে মেকাট্রনিক্স এবং ইলেকট্রনিক্সের যে শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের সাথে এই প্রাথমিক বিষয়গুলো দিয়ে আমরা আলোচনাটা শুরু করলাম আজকে। এবং আরো অসংখ্য বিষয়ে কথা হবে, অসংখ্য বিষয়ে আমাদের আলোচনা আছে। আমরা আশা করব যে এই করোনা পরিস্থিতিতে আমরা আসলে যেভাবে চাচ্ছিলাম সেইভাবে শুরু করতে না পারলেও অ্যাটলিস্ট আমরা এই আমাদের যে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা আসলে দূর থেকে ক্লাসের বিষয়টি শুরু করলেও ইনশাল্লাহ আমরা আশা করি হয়তো বা অচিরে সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং আমরা আবারও
আগের মতো শ্রেণীকক্ষে পাঠদানের সুযোগ পাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আবারও নতুন একটি বিষয়ে তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। শেষে যায় ওই পেজে এন্ড দিতে হবে।